এই যে কি সমস্যা, এরকম হাসার কারণ কি? রিপা হাসি থামিয়ে বলল, না তো কিছু না, এমনি। আহানা আর জেরা করলো না। খাবারগুলো নিয়ে টেবিলে রাখতে গিয়ে দেখলো শান্ত গোসল করে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে এদিকে আসছে। পরনে হালকা নীল রঙের টি শার্ট আর গলায় ঝুলানো সাদা তোয়ালে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, ভিজে একাকার। আহানা কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে গিয়ে দাঁড়িয়ে শান্তকে দেখলো। তারপর সব আবার মাথায় আসতেই পালিয়ে রান্নাঘরের দিকে গেল সে। শান্ত সোফায় বসে টিভি অন করলো, তারপর চেঁচিয়ে বলল, মা, খাবার খেতে আসো। নিতু, তুমিও আসো। আমি সবার সাথে নাস্তা করে তারপর অফিসে যাব। নিতু চুলে জুটি করে এসে চেয়ারে বসেছে শান্তর কথা মতন, আর মাও তার হুইল চেয়ার ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে আসছেন। রিপাও গেছে সার্ভ করতে। এদিকে আহানা নড়ছে না রান্নাঘর থেকে। তার খুব লজ্জা লাগছে শান্তর সামনে যেতে। যে কিসের জন্য সে শান্তকে চর মেরেছিল, সেই কিস কিনা সে নিজে থেকেই করে দিল। হায় হায়, কি লজ্জা করে একটা ব্যাপার। শান্ত খেতে বসে এদিক ওদিক চেয়ে বলল, আহানা কোথায়? রিপা শান্তি রহমানের প্লেটে রুটি রাখতে রাখতে বলল, সে তো এখন রান্না বান্না সব করেছে, তাও রান্নাঘরে এখনো মনে হয় চা বানাচ্ছে। আহানা, খেতে আসো, চা পরে হবে। আহানা ঢোক গিলে রান্নাঘরের দরজার কাছে এসে আড়াল থেকে বলল। শান্তর মনে পড়লো আহানার জ্বরের কথা। সে এবার এক ধমক দিয়ে বলল, তোমার জ্বর, তার মধ্যে এসব নাস্তা বানিয়েছো। এখন আবার নাস্তা করতে লেট করছো। জলদি করে নাস্তাটা করে নাও, ওষুধ খাও। আসো এদিকে দেখি। আহানা এবার কি করবে, কি বলবে? কোনো উপস্থিত উপায় না পেয়ে মাথা নিচু করে ফ্লোরের দিকে চেয়ে এসে পা টিপে টিপে ডাইনিং রুমে আসলো। শান্ত খেয়াল করেছে আহানা ভুলেও ওর দিকে তাকাচ্ছে না। কোনো মতে মায়ের দিকে চেয়ে ওনার পাশে গিয়ে বসেছে সে। শান্ত আর ব্যাপারটা নিয়ে ভাবলো না। নাস্তা করে উঠে রুমে গেল রেডি হতে। আহানা চায়ের কাপ হাতে নিয়ে রিবাকে খুঁজছে শান্তকে দিয়ে আসার জন্য। সে কিছুতেই যাবে না। কিন্তু সমস্যা হলো, রিবা নিরুকে রেডি করে দিচ্ছে, ওর স্কুল বাস যে কোনো সময় চলে আসবে। তাই আহানা তাই বাধ্য হয়ে চায়ের কাপ নিয়ে করিডোর দিয়ে এসে চোরের মতন শান্ত রুমে ঢুকলো। শান্ত তখন বিছানায় বসে হাতে ঘড়ি পড়ছিল। আহানা ওর দিকে চায়ের কাপটা বাড়িয়ে ধরে বলল, নিন। শান্ত কাপটা নিল। তারপর আহানাকে কিছু বলার আগেই ও চলে যেতে নিল। শান্ত তার আরেক হাত দিয়ে আহানার হাত ধরে ওকে আটকে ফেল। আহানা চুপ করে আরেক দিকে ফিরে আছে। আচ্ছা, কি ব্যাপার বলো তো? আমার চোখে চোখ রাখতে এত কিসের সমস্যা? এমনটা নয় তো যে কাল যে পাকনামি করেছো তার মানে এখন বুঝে ভিতরে ভিতরে লজ্জায় মরে যাচ্ছ? আহানা জিভ দিয়ে ঠোঁটজোড়া ভিজিয়ে বলল। না তো, আসলে শান্ত আহানাকে টান দিয়ে নিচের কোলে বসিয়ে ফেলল। তারপর চুপ করে ওদিকে চেয়ে বলল, যাই হোক, যেটা করেছো ভালোই করেছো। নেক্সট টাইম তাহলে চড় খেতে হবে না, কি বলো? আহানা নিচের দিকে তাকিয়ে আছে, কোনো কথা নেই মুখে। শান্ত ওকে দুলাতে দুলাতে বলল, কেমন লাগছে বরের কোলে বসে? দুলতে কেমন লাগছে? আহানা মনে হয় এবার মরেই যাবে লজ্জায়। উঠতে গিয়েও পারছে না। শান্ত ওর এক হাত দিয়ে আহানার পিঠ ধরে রেখেছে, আরেক হাত থেকে চায়ের কাপ রেখে সেই হাত দিয়ে আহানার হাত ধরে রেখেছে। আহানা নিজেকে শক্ত করে বলল, মা কি করছে গিয়ে দেখে আসতে হবে, আমি যাই। শান্ত আহানার হাত ছেড়ে দিয়ে বলল, যান, সাবধানে থাকিয়েন। আহানা কথাটা শুনে থেমে গিয়ে শান্ত দিকে তাকালো। তারপর এগিয়ে এসে শান্তর কোটটার দিকে চেয়ে বলল, আপনার বুকের ক্ষতটা সেরেছে দেখি একটু। সেরেছে, হালকা একটু বাকি, সেটাও ঠিক হয়ে যাবে। আজ অফিসে না গেলে হয় না? কাজ কি করবে? এমনি তো প্রচুর মিস দিয়েছি, আর দেওয়া সম্ভব না। ডোন্ট ওয়ারি। শান্ত ল্যাপটপের ব্যাগটা হাতে নিয়ে চলে গেল। আহানা দরজার কাছে এসে ওর চলে যাওয়া দেখছে। ও চলে যেতেই আহানা এবার শান্তি রহমানের রুমে এসে হাজির হলো। উনি বারান্দার কাছে বসে গন্ধরাজ ফুলের শাড়ি দেখছেন, হাতে তসবি নিয়ে। মা, একটা কথা বলবো? মা বারান্দা থেকে চোখ সরিয়ে আহানা দিকে তাকালেন। এবার আহানা মুচকি হেসে বলল, তোমার শান্ত কি কাউকে ভালোবাসতো? মা হাসলেন। তারপর হুইল চেয়ার ঘুরিয়ে চললেন শান্ত রুমের দিকে। আহানাও একরাশি প্রশ্ন নিয়ে ওনার পিছু নিল। উনি শান্ত রুমে ঢুকে ওর আলমারির কাছে আসলেন। তারপর আলমারিটা খুলে নিচের ডেস্কগুলো খুঁজে খুঁজে একটা ছবি বের করলেন, যেটা কদিন আগে আহানাও দেখেছিল। মা ছবিটা আহানা থেকে বাড়িয়ে ধরলেন। আহানা ছবিটা হাতে নিয়ে আবারও তাকালো মায়ের দিকে, কারণ কিছুই বুঝলো না সে। ঝুলন্ত একটা চাবির গুচ্ছ থেকে একটা ছোট চাবি বের করে সেটা দিয়ে তৃতীয়তম ডেস্কটা খুললো। ভেতরে 10-15টা ছবি। এখানে সব ছবি শুধু আহানার ছোটবেলার ছবি। এই ডেস্কটা সেদিন আহানা দেখেছিল, তবে লক ছিল বলে সে খুলতে পারেনি।
এর চাবি শান্ত আর তার মায়ের কাছে আছে। তাহলে মা ছবি সব আহানার হাতে দিলেন। আহানার আর বুঝতে বাকি নেই যে শান্ত সেই অত্যন্ত কিউট আর দুষ্ট প্রেমিকাটি সে নিজেই। আহানা মুখে হাত দিয়ে পিছিয়ে গেল। মা হেসে রুম থেকে চলে গেলেন চেয়ার ঘুরিয়ে। আহানা ছবিগুলো হাতে নিয়ে চুপ করে আছে। শান্ত ওকে ছোট থেকেই ভালোবাসতো, তাহলে মুখে কেন বলে না সে? কেন স্বীকার করে না? আহানার ফোন বাজছে সেই কখন থেকে। টোনের আওয়াজ কানে আসতেই আহানা ছবিগুলো এক পাশে রেখে ফোন হাতে নিল। রূপার কল। রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো, যেন মরা কান্না। আহানা কিছুটা ভয় নিয়ে জিজ্ঞাসা করলো, আঙ্কেল আন্টি ঠিক আছে কিনা? রূপা কাঁদো কাঁদো স্বরে বলল, ঠিক আছে। তাহলে এমন মরা কান্না জুড়ে দিয়েছিস কি জন্য? কে মরেছে তোর? নওশাদ ভাই ঠিক আছে তো? আরে সব ঠিক আছে, জিজ্ঞেস কর আমি কেমন আছি। ও, তোর কি হলো? আমি এখন তোদের বাসায় তোর রুমে ঘাপটি মেরে বসে আছি, আর তোর আম্মু এক গ্লাস ট্যাঙ্কের শরবত হাতে ধরিয়ে দিয়ে চলে গেছে নাস্তা বানাতে। ও মা, সে কি? তুই আমাদের বাসায় গেছিস কেন? আমি তো শান্ত ভাইয়াদের বাসায়। আর মরা কান্না শুরু করলি কেন সেটা তো বলবি না। শান্ত ভাইয়া? আর ইউ সিরিয়াস আহানা? বিয়ের এতদিন হলো তুই এখনো ভাইয়া বলিস? তোর থেকে তো অ্যাডভান্স নিতে হলে আমার 2 দিনে ডিভোর্স হবে। ওসব বাদ দিয়ে আগে বল, কাঁদছিলি কেন? বাবা জোর করে কোথাকার কোন বুইরা সরকারি চাকরি করা ছেলের সাথে বিয়ে দেওয়া ধরছিল, তাই ভেগে এসেছি তোদের বাসায়। বাহ, নওশাদ ভাইয়া জানে? সেইটা তো মেন সমস্যা। নওশাদ বিদেশে গেছে একটা কাজে, আজই ফিরবে। এখন কথা হলো কি করে কি হবে আমি কিছুই বুঝতেছি না। তুই প্লিজ আয়। আহানা বিচলিত হয়ে বলল, আচ্ছা কাঁদিস না, আমি আসতেছি, দেখি কি করা যায়। আহানা সাইড ব্যাগ নিয়ে মাকে বলে বাসা থেকে বেরিয়ে গেল সোজা তার বাসায়। শান্তকে ফোন করে কিছু বলার আগেই শান্ত বলল সে সবটা জানে। নওশাদ ওকে বলেছে সব। আর সে নওশাদকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে ওকে নিয়ে আহানাদের বাসায় আসবে বিকালের দিকে। আহানাদের নিশ্চিন্তে রূপার কাছে আসলো। রূপা আহানাকে দেখে কান্না থামিয়ে বারবার জিজ্ঞেস করছে কি হবে নেক্সট। আহানা ওর হাত থেকে শরবতটা নিয়ে ঢকঢক করে খেয়ে বলল, আমি এমনিতেও ভেজালে আছি শান্ত ভাইয়া। না মানে শুধু শান্ত, সে আমাকে ভালোবাসে, তবে মুখে স্বীকার করতে চায় না। এখন তার মুখ দিয়ে কি করে বের করাবো সেটা ভাবতে ভাবতেই মাথায় এসে জুটলো তোর চিন্তা। এক কাজ কর, আমি আর শান্ত ভাইয়া যেমন বিয়ে করেছি তোরাও সেরকম করে ফেল। আরে কোনো রকম হুজুর ডেকে বিয়ে করে ফেলবো, দলিল লাগবে না। রেজিস্টার পরেও করা যাবে, যখন পরিবার মানবে তখন। এখন আপাতত ধর্মীয় মতে বিয়েটা করতে চাই। ওকে, নওশাদ ভাই আসুক, উনি তোর থেকে এনফ ম্যাচিউর। উনি যেটা বলবেন সেটাই হবে। তুই আপাতত কান্না থামা। আহানা সবকিছু বাদ দিয়ে ভাবছে শান্ত ওকে ভালোবাসে, আর সে নিজেই জানে না সেটা। একবার একটু হিন্টু পায়নি সে। কি আজব ব্যাপার, অথচ আমি ভেবেছিলাম অন্য একটা মেয়েকে নিয়ে। তার প্রতিচ্ছবি নিজের চোখের সামনে এনে কত কি ভেবেছিলাম, আর সেখানে সেই মেয়েটাই কিনা আমি। আজ ওনার একদিনকে আমার যতদিন লাগে, স্টপিড একটা। শান্ত এয়ারপোর্ট থেকে নওশাদকে নিয়ে আহানাদের বাসায় ফিরল। রূপা দৌড়ে এসে নওশাদকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আহানা রূপাকে কিছু বলার আগেই শান্ত ওর হাত ধরে টেনে এক পাশে নিয়ে আসলো। কি ব্যাপার, এখানে নিয়ে আসলেন কেন? কি হয়েছে? নওশাদের মা নাকি রূপাকে পছন্দ করে না। সে কি, দুই পরিবার একে অপরকে পছন্দ করে না? তাহলে কি করে হবে? সেটাই তো, নওশাদ তার মায়ের মতের বিরুদ্ধেও যেতে পারবে না, এদিকে রূপাকেও ছাড়তে পারবে না। এখন সে কি করবে আমার থেকে জানতে যাচ্ছে। আমাদের দুজনেরই পরিবারের মনের মিল ছিল, আমাদের চেয়েও অনেক বেশি, তাই আমরা এক হয়েছি। তো আমার কোনো অভিজ্ঞতা নেই, কি করা যায় তুমি ভেবে বলো। রূপার বাবাকে রাজি করানো একদমই সম্ভব না। উনি হিটলারের বড় ভাই। ওনার কথাবার্তা শুনে ভয়ে গলা শুকিয়ে আসে। তাই আমার মনে হয় টার্গেট করা উচিত নওশাদ ভাইয়ের ফ্যামিলিকে। তো কি করবা? আগে বলুন, নওশাদ ভাইয়ার মা রূপাকে পছন্দ করে না কেন? রূপার ফ্যামিলি স্ট্যাটাস লো, আর রূপা নওশাদের বরাবর না, মানে স্মার্ট না। রূপা তো যথেষ্ট স্মার্ট। আরে আমার কথা হচ্ছে ওনার এমন মেয়ে পছন্দ যে বললেই শাড়ি পরতে পারবে, আবার বললেই জিন্স ওয়েস্টার্ন পরতে পারবে। ওসব পড়লে স্মার্ট হয়ে যায়? বুঝলাম, আন্টির মাথায় গোবর ঠেসা। উফ, সেটা সাফ করলেই রূপাকে মেনে নেবে। তা সেটা হবে কি করে? চলুন আমরা যাই নওশাদ ভাইয়ার বাসায়, আমরা বোঝাবো তাদেরকে। আরে আমরা জোয়ান কাপল, আমাদের কথায় কোনো পাত্তাই দেবে না। সেটা আমি জানি, আগে বলেন নওশাদ ভাইয়ের পরিবার আপনাকে চেনে কিনা। চেনে তো, আমি অনেকবার ওদের বাসায় গিয়েছি। ধুর, তাহলে যা বুঝলাম আমাকেই সব করতে হবে।
কি করবা তুমি? পাশের বাসার আন্টি সেজে যাব। পাশের বাসার আন্টি মানে ইউ মিন রেক্সিনা আন্টি? এক্স্যাক্টলি। কিন্তু হোয়াট, তুমি রেক্সিনা আন্টি সেজে যাবে নওশাদের বাসায়? গিয়ে কি করবে? সেটা কাজ হওয়ার পরেই বুঝবেন। এখন আপাতত আমাকে রেশকিনা আন্টি যে পোশাক পরেন ওগুলো বাজার থেকে এনে দেন জলদি। জীবনেও না। রেক্সিনা আন্টি অলওয়েজ হাত কাটা একটা ফতুয়ার উপর দিয়ে শাড়ি ঝুলিয়ে কোনো রকম পরে, যেন এখনই পড়ে যাবে। না না, ওরকম বিশ্রীর সাথে তোমায় সাজতে হবে না। আরে নৌশাদ ভাইয়ার মা তো বেশি স্মার্ট পছন্দ করেন, তো আমি যখন তাকে জ্ঞান দিতে যাব আমাকে তো হাইলি ওভার স্মার্ট হতে হবে, তাই না? ফতুয়া শাড়ি তো এনে দেবো, বাট একটা শর্তে। কি শর্ত আবার? কোমর ঢাকবো ভালো করে। এক মিনিট, তোমার কাছে কি অন্য কোনো অপশন ছিল না? আমাদের তো অনেক পাশের পাশের আন্টি আছে, তাহলে বেছে বেছে রেক্সিনা আন্টিকে চুজ করলে কি জন্য? কারণ ওনাকে দেখলে বলদ লাগলেও ওনার ওনার কথা জোর আছে। আর স্বাস্থ্য জাস্ট কি বলবো, নওশাদ ভাইয়ার আম্মু ইমপ্রেস হলেই হলো। ঠিক আছে, আমি সে উদ্ভট সাজের অর্নামেন্টস রেডি করছি। তুমি তারও ভাবো কি করে এমন করবা যে নওশাদের আম্মু এত সহজে রূপাকে পছন্দ করে ফেলবেন, বিয়েতে মত দিয়ে দেবেন। ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি যা করার করবো, হিসেব আছে আমার। শান্ত তাহসিনকে ফোন করে বলল মার্কেট থেকে একটা মেয়েদের ফতুয়া আর জর্জেটের শাড়ি কিনে আনতে, সাথে সিলভার অর্নামেন্টস। এসব কালেক্ট করে জলদি আহানাদের বাসায় নিয়ে আসতে। যদি কিনতে সমস্যা হয় তাহলে যেন সে রিপাকে সাথে নিয়ে যায়। ওদিকে রূপা যখন শুনেছে নওশাদের মা ওকে পছন্দ করে না, তখন সে আবারও মরা কান্না জুড়ে দিয়েছে। শান্ত নওশাদকে নিয়ে সোফায় বসে বোঝাচ্ছে, ও যেন ওর মাকে বোঝায়। আর আহানা তার রুমে রূপাকে বোঝাচ্ছে, সাথে আশা ভরসা দিচ্ছে যে সে সব ঠিক করে দেবে। 1 ঘন্টার মধ্যে তাসিন সেই সব নিয়ে হাজির যেগুলো শান্ত ওকে কিনে আনতে বলেছিল। শান্ত ওর থেকে প্যাকেটগুলো নিয়ে আহানা হাতে দিতে দিতে বলল, শর্তের কথা মনে থাকে যেন ম্যাডাম। জি মনে থাকবে। নওশাদ টিভিতে একটা ফুটবল ম্যাচ দেখছে। কারোর আসা শব্দ পেয়ে সে সিঁড়ির দিকে তাকালো। আহানা সিঁড়ি বেয়ে নিচে আসে। পরনে পেস্ট কালারের একটি ফতুয়া, উপরে কমলা আর কালো রঙের মিশ্রণের একটা জর্জেটের শাড়ি, চুলগুলো খোপা করে রাখা, আর ইয়া বড় ফ্রেমের একটা মোটা চশমা। কেউ দেখে বলবে না যে এটা আহানা। নওশাদ হা করে চেয়ে বলল, শান্তরে, রেক্সিনা আন্টি আল্ট্রা প্রো ম্যাক্স এসে গেছে, চাহিয়ে দেখ। শান্ত এক গ্লাস পানি নিয়ে খাচ্ছিল। নওশাদের কথা মতন সিঁড়ির দিকে তাকিয়ে আহানাকে এমন বেশি দেখে পুরুত করে সব পানি ফেলে দিল সে মুখ থেকে। আহানা একটা ভাব নিয়ে ওদের সামনে এসে দাঁড়িয়ে বলল, শান্ত দ্য হ্যান্ডসাম বয়, কাজ কত দূর তোমার? তোমার স্কিন সুন্দর বলে কি আর যত্ন নিবা না? প্রতিদিন আলপাকা টার্মারিক দিয়ে মিল্ক খাবা, ভেতর থেকে ফর্সা হইয়া যাবা। তুমি এমনিতেও ফর্সা, আরো ফর্সা হয়ে যাবা। লোকে বলবে সাত যোগী। আই এম জোকিং, নেভার মাইন্ড। নওশাদ আহানার ডায়লগ শুনে শান্তর কানে ফিসফিস করে বলল, সব তো বুঝলাম, আনপাকা কি জিনিস আবার সেটা বুঝলাম না। কাঁচা হলুদ রে রেক্সিনা আন্টি আনপাকা টারমারিক বলে। ওহ হোয়াট, কি বিচ্ছিরি ভাষা। আমি জানি না আহানা তোর আমুর মাথায় কি কি ঢোকায়, শুধু জানি এই সাজিতে কিছু একটা তুলকালাম লাগাবে, শিওর। আহানা কোমর তুলিয়ে হেঁটে গিয়ে কারে বসলো। তারপর জানালা দিয়ে মাথা বের করে বলল, অন্তত ওদের বাসায় তো পৌঁছে দেবেন নাকি? নাকি এখান থেকে রেসিনা আন্টির মতো স্কুটি চালিয়ে যেতে হবে আমাকে? শান্ত টাই ঠিক করে আসতে আসতে বলল, আরে না না, আমার বউকে এত কষ্ট করতে হবে না। আহানা বলল তার কাজ সাথে 1 থেকে 2 ঘন্টা লাগতে পারে। আর পথে যেন কোনো মার্কেটের সামনে শান্ত কার থামায়। কেন মার্কেটে কি করবো আবার? বাড়ি রেসিনা আন্টির হাতে কিছু না কিছু নিয়ে আসে সবসময়, তো আমাকেও তো কিছু নিয়ে যেতে হবে। আরে নওশাদের আম্মু রেক্সিনা আন্টিকে চেনে না। তো না চিনলে আমার কি, বাট কারো বাসায় গেলে খালি হাতে যদি যাই তাহলে সবাই সব রেখে এই খুঁতটাই ধরবে, আর এটা একটা ব্যাড ম্যানার, বুঝেছেন? ফাইন, তা কি কিনবে? ফ্রুটস? ডায়মন্ড নেকলেস। কি? আগে জানতাম মানুষ কারো বাসায় গেলে ফল বা ফুল নিয়ে যায়, ডায়মন্ড নেকলেস নিয়ে যায় সেটা তো জানতাম না। আরে টেনশন নিয়েন না, নেকলেসটা আবার ফেরত এসে আমাদের বাসায় ঢুকবে। জাস্ট কাজটা সারলে চেয়ে নিব। ইমপ্রেস আগে জরুরি। ওকে, নওশাদের আম্মু ওটা রেখে দিল, সমস্যা নেই। গিফট তো গিফটই। ঠিক আছে। একটা হালকা পাতলা ডায়মন্ডের নেকলেস কিনলো শান্ত আর আহানা মিলে। তারপর সোজা নওশাদের বাসায় গেল। উত্তরায় একটা 15 তলা বিল্ডিং এর 7ম তলায় নওশাদের ফ্ল্যাট। কলিং বেল বাজছে।
নওশাদের আম্মু টিভিতে সাত নিভানা সাথিয়া দেখছে। কলিং বেল বাজতেই বাসার গৃহকর্মী এসে দরজা খুলল। গৃহকর্মী তো আহানাকে দেখে অবাক। এরকম স্টাইলের মানুষকে দেখলে অবাক হওয়ারই কথা। আহানা একটু ভেতরে ঢুকে এদিক ওদিক চেয়ে বলল, মিসেস রেহেনা কোথায়? আই হ্যাভ সাম টকস উইথ হার। ইংরেজি শুনে রাহেলা হক মাথা উঁচু করে দরজা থেকে তাকালেন। আহানা সাজগোজ দেখে ওনার চোখ কপালে হুড়মুড় করে ঠিকঠাক হয়ে বসে বললেন, আমি এখানে? আপনি কে চিনলাম না। আহানা হেলে দুলে এগিয়ে এসে ওনার পাশে বসে পড়ল। তারপর সমস্যা হলো কি বলবে সেটাই ভুলে গেছে সে। রাহেলা হকের চোখ দেখে, কি বড় বড় চোখ, তার উপর কাজল এমন গাঢ় করে দিয়েছে পুরো সিরিয়ালের মহিলাদের মতন লাগে। উনি দাঁত কেলিয়ে বললেন, আপনি কে, যদি পরিচয়টা দিতেন। ও, আমি আসলে বাসার ফ্ল্যাটে নতুন এসেছি। আমি রেশকিনা ওমেদ। আমার হাজব্যান্ড ম্যারাইনে জব করে, আর আমার একটা ছেলে আছে। সর্দা বিয়ে করেছে, সেও ম্যারাইনে জব করে। ওয়াও, বাহ। কথাটা বলে রাহেলা হক আহানার হাতের গয়নার বক্সটার দিকে তাকালেন। আহানা বুঝতে পেরে এগিয়ে ধরে বলল, এটা আপনার জন্য আনলাম। আমি আবার কাউকে ছোটখাটো গিফট দিই না। রাহেলা হক বক্সটা খুলে হা করেছে, বললেন, এটা কি ডায়মন্ডের? আমি ডায়মন্ড ছাড়া আর কোনো ব্র্যান্ড চিনি না। গলার সেট আবার অন্য কিছুরও হয় নাকি? না মানে ইমিটেশন নাকি অন্য কিছু, সেটা জিজ্ঞেস করছিলাম। ইমিটেশন কি আবার? আমি তো জন্ম থেকে ডায়মন্ড শুনে এসছি, সব ডায়মন্ড পেয়ে এসছি, দিয়ে এসছি। ইমিটেশন আবার কি নতুন শুনলাম? তার দাম কি ডায়মন্ডের চেয়েও বেশি? রাহেলা হক দাঁত কেলিয়ে বললেন, না না, বাদ দেন ওসব। মর্জিনা, যাও নাস্তে নিয়ে আসো। তা সাথে করে নতুন বউকে নিয়ে আসতেন। আরে কি বলবো, আমার পুত্রবধূ সারাদিন কিটি পার্টি আর ফ্রেন্ডদের নিয়ে থাকে। এসবের সময় কই জিন্স ছাড়া চলেই না। বিয়ের আগে বলেছিল শাড়ি জিন্স দুটোই পরতে পারবে। এখন দেখি রাতে ঘুমোতে গিয়েও জিন্স পরে। মেহমানদের সামনে আমার মাথা কাটা যায়। কথায় আছে না, বিয়ের জন্য বেশি বাছাবাছি করলে কপালে ছাই জোটে। আমারও হয়েছে তাই। আমি সবসময় স্মার্ট মেয়ে চাইতাম আমার ছেলের জন্য, আর জুটেছেও ওভার স্মার্ট। এখন তো ভাবি কেন এটা চাইলাম। এর চেয়ে তো গ্রামের খ্যাত মেয়ে আমার অনেক ভালো, অন্তত আমার কথা তো শুনবে। রাহেলা হক চুপ করে কি সব ভাবলেন, তারপর বললেন, আপনার কোনো কথাই শোনে না? শুনি তো, যখন ডাইনিং এ নাস্তা রেডি করে বলি বৌমা খেতে আসো, তখন সাথে সাথে এসে হাজির হয়। হাই হাই, বলেন কি? আপনার বাসার কি কোনো কাজই সে করে না? চাও বানায় না? কাজ করে না কে বলে? সারাদিন কত কাজ করে। নখে নেল পালিশ লাগায়, ফেসিয়াল করে, আবার আমাকেও নেল পালিশ লাগিয়ে দেয়। এই ভালো দিক আর কি। আমি তো আরো এমন বউ চাইছিলাম এতদিন। না বাবা, আর চাইবো না, ঘাট হয়েছে আমার। আমার ছেলে যে মেয়েকে পছন্দ করে ওরেই বিয়ে করাই আনবো। তা একটা কথা, আপনার এমন সুন্দর বডি মেনটেন করার টিপসটা বলুন, আমি লিখে রাখি। কিরকম টিপস? আপনাকে দেখে একদমই মনে হয় না আপনার একটা ছেলে আছে, আবার তারা বিয়েও করিয়েছেন। মনে হয় আপনি নিজেই নতুন বিয়ে করেছেন। কথাটা শুনে আহানার কাশি উঠে গেল। খাসটা খাসটা বলল, আজ আসি কেমন? আরে আরেকটু থাকুন না। না না না, পরে আসবো, কাজ হয়ে গেছে। আর থেকে কি হবে? কাজ হয়ে গেছে মানে? না মানে আপনাকে ডায়মন্ড দেওয়া শেষ হয়ে গেছে, সেটা বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই বাই, নাইস টু মিট উইথ ইউর চোদ্দ গোষ্ঠী। আবারও কাম কেমন? আবারও কাম? ও আচ্ছা, আবারও আসবেন। আইসেন। আহানা হাঁপাতে হাঁপাতে বিল্ডিং এর নিচে চলে আসলো। শান্ত কানিয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ। আহানাকে দেখে এগিয়ে এসে বলল, কাজ হয়েছে? হয়েছে মানে? উনি তো এখন রূপাকেই পছন্দ করবেন। শুধু এমন ট্রিক্স করেছি না। আহানা জলদি করে কারে বসে চোখে চশমাটা খুলে বড় করে একটা শ্বাস নিল সে। তারপর মুচকি হেসে বলল, কাজটা বেশি কঠিন ছিল না, আবার সহজও ছিল না। কি কি করলে একটু শুনি। ওভার স্মার্ট মেয়ের সুবিধা আর অসুবিধা বুঝলাম ওনাকে, এই আর কি। যাক, এবার তাহলে নওশাদের বিয়ে খাবো। একের পর এক আমার সব ফ্রেন্ড সার্কেল মিঙ্গল হয়ে যাচ্ছে। আর আপনি হয়েও না হওয়ার মতন। বুঝলাম না, কি বললে? মানেটা সহজ, আপনি বিয়ে করলেন, তবে আমাকে কি বউ হিসেবে মানেন নাকি মানেন না সেরকম অবস্থাতে আছি দুজন।
তোমাকে তো বললাম আমার প্রেমিকার। থাক, আর বলতে হবে না। আপনার প্রেমিকা কে তা জানা হয়ে গেছে আমার। শান্তি আম্মু আমাকে সব বলেছে। শান্ত গা ড্রাইভ করতে করতে হাসলো কিছুটা, তারপর জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আবারও সামনে তাকালো। হালকা পাতলা জ্যাম লেগে আছে। আহানা শান্ত দিকে ঘুরে বসে বলল, তা স্বীকার করবেন না, আপনি আপনার অত্যন্ত কিউট প্রেমিকা ওর পেয়ে বউকে কত ভালোবাসেন। শান্ত জিভ দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে বলল, সেটার সময় আসলে সে জানতে পারবে। সব কথা মুখে বললে কি হয়ে যায়? যাই তো। আচ্ছা তাহলে বলবো তাকে, বাসি নাকি পুরানো? আহানা হেসে দিল। মিনিট 10 বাদেই দুজনে আহানাদের বাসায় পৌঁছালো। আহানা কিছু বলার আগেই নওশাদের ফোনে কল আসলো তার মায়ের। তার মা জানালো রূপাকে নিয়ে যেন সে তাদের বাসায় আসে। রূপা তো এই কথা শুনে আহানার হাত ধরে নাচতে নাচতে অবস্থা বেহাল করে ফেলেছে। নওশাদ আহানাকে থ্যাঙ্কস বলে রূপাকে নিয়ে চলে গেল তাদের বাসার দিকে। আহানা এবার শান্ত দিকে চেয়ে বলল, চলুন সাহেব, আমরা আমাদের বাসায় ফিরে যাই। এটা তো আমার বাপের বাড়ি। চলুন যাই। দুজন মিলে বাড়ি ফিরল। তখন মনে হয় বিকেল হয়ে এসেছে। আহানা শান্ত রুমে এসে নিজের একটা শাড়ি হাতে নিল, রেক্সিনা আন্টি সাজটা বদলাবে বলে। শান্তি আন্টি দেখলে কি না কি ভাববে, তার আগেই সব পাল্টে ফেলতে হবে যত জলদি পারে। শান্ত রুমে এসে দেখলো আহানা গলার আর কানের গয়না খুলছে আয়নার সামনে দাঁড়িয়ে। শান্তর হাতে এক গুচ্ছ বিদেশি অর্কিড ফুল তাসিনকে দিয়ে আনিয়ে রেখেছিল শান্ত। আহানা মনে হয় রুমে ঢোকার সময় দেখতে পায়নি। শান্ত আস্তে আস্তে এগিয়ে এসে ফুলগুলো নিয়ে আহানার দিকে বাড়িয়ে ধরল। আহানা কানের দুলটা হাতে থেকে রেখে ফুলগুলো দিকে চেয়ে থেকে তারপর ভ্রু কুচকে তাকালো শান্ত দিকে। শান্ত নিজের মাথা চুলকাতে চুলকাতে বলল, সকালে আসার সময় পথে একটা দোকানে দেখেছিলাম, তাই কিনে ফেললাম। কারেই ছিল, দিতে ভুলে গিয়েছিলাম। না রাখো, সুন্দর ফুলগুলো। আহানা ফুলগুলো হাতে নিয়ে বলল, আর কিছু না? আরবার কি? কিছু বলার নেই আছে তো। তো বলেন। আগে তুমি ফ্রেশ হবা নাকি আমি? আহানার আগে কটমট করতে করতে শান্তর গায়ে ফুলগুলো মেরে হন হনিয়ে ওয়াশরুমে চলে গেল। যাক বাবা, আমি আবার কি করলাম? প্রমাণ লাগবে না আমার। ভালো যে বাসেন না তা খুব ভালো করেই আমি জানি। তো কিসের প্রমাণ দেখাবেন আপনি? বলার আর কিছু আছে? শান্ত পাশ থেকে 3 পিসটার ওড়না হাতে নিয়ে আরো এগিয়ে আসছে। আহানা ওড়নাটার দিকে তাকে খানিকটা ভয় পেয়ে গেল। তারপর একটু পিছিয়ে বলল, বললাম না কোনো প্রমাণ লাগবে না আমার। এসব কি করতে চান আপনি? দেখবা তো? আহানা কিছু বলার আগে শান্ত ওড়না দিয়ে আহানার মুখটা ভালো করে বেঁধে ফেললো। আহানা ভেবেছিল হয়তো বা ওর হাত দুটো বাঁধবে, কিন্তু এদিকে তার উল্টোটা করলো শান্ত। আহানা চোখ বড় বড় করে শান্ত দিকে তাকিয়ে হাত উঠালো মুখের বাঁধন খোলার জন্য। শান্ত এবার তার 2 হাতও ধরে ফেললো শক্ত করে। আহানা কিছু বলতেও পারছে না, আবার হাতও নাড়তে পারছে না। কিরকম একটা বিরক্তির মাঝে সে শান্তর মুখের দিকে তাকিয়ে আছে। শান্ত মুচকি হেসে বলল, কেমন লাগছে? বেশি বক বক করো বলেই একদম সবার আগে মুখ বেঁধেছি তোমার। এবার কাউ কাউ করো যত পারো। আহানা চোখ দিয়ে রাগ ঝাড়ছে, তাও কোনো লাভ হচ্ছে না। শান্ত এমন ভাবে ওর দিকে তাকিয়ে আছে যেন সে আহানার আগে ভয় পায়নি, বরং আরো রাগানোর ফোন দিয়ে আসছে। কিচ্ছু বলবো না হানা? বলো না একটু শুনি। ভালোবাসি বলি না সবসময়? এটা বলো যে এখন ভালোবাসা দেখাতে আসলে এত ছটফট করছো কেন? আহানা হাত পা নাড়াতে নাড়াতে শান্তর গায়ের দিকে তাকাচ্ছে মাঝে মাঝে। শান্ত ব্যাপারটা বুঝতে পেরে ফিক করে হেসে দিয়ে বলল, এত কিছুর মাঝে তুমি আমার বডি চেক করছো, ভালো লাগছে। আহানা ভ্রু কুচকে মুখ আরেক দিকে ঘুরিয়ে নিল। সোজা বারান্দার দিকে তাকালো সে। বৃষ্টি থেমে গেছে, সব অন্ধকার। ঘড়িতে 7:30 বাজে এখন। আহানা শান্ত দিকে তাকাচ্ছে না, হাতও নাড়াচ্ছে না। চুপ করে নির্বাক হয়ে সে বাড়ি থেকে চেয়ে আছে, অথচ বাইরে কিছুই নেই দেখার মতো। সব অন্ধকারে ছেয়ে গেছে। শান্তদের বাসার মতন এখানে ল্যাম্পপোস্টও নেই। আহানা তার গলায় শান্তর স্পর্শ পেয়ে কেঁপে উঠল সাথে সাথে। তাও তাকালো না সে শান্ত দিকে। একটা গভীর রাগ এখন তার মধ্যে বাস করছে। বারবার করে সে বলেছিল যে তাকে ভালোবাসি না বলে যেন শান্ত তাকে না ছোঁয়, আর শান্ত তার এই কথাটাই শুনলো না। বলল ঠিক আছে, তবে সেটা জেদ ধরে, মন থেকে তো বলেনি। তাই এখন এত ভালো লাগার স্পর্শের মধ্যেও ভালো লাগছে না। বুক ফেটে কান্না পাচ্ছে তার। শান্ত ঠোঁটজোড়া আহানার গলা থেকে সরিয়ে আহানার কানের কাছে নিয়ে আস্তে করে বলল, তোমাকে খুব ভালোবাসি। কখনো কাউকে এই কথাটা বলা হয়ে ওঠেনি, বলি তোমাকে হুট করে বলতে এত দেরি হয়ে গেল। ভেবেছিলাম তুমি হয়তো বুঝবে, কিন্তু কিন্তু তুমি তো মুখের কথাই বিশ্বাসী। শুনে রাখো, আই নিড ইউ। আহানা কথাগুলো শুনে শান্ত দিকে তাকালো। শান্তর মুখটা আহানার পাশে বালিশের উপরে রাখা। তারপরেও 2 হাত দিয়ে সে এখনো আহানাকে ধরে রেখেছে। ভোর 5:14 বাজে। আহানা খাটের এক কোনায় গুটি সুটি দিয়ে বসে আছে শান্ত দিকে তাকিয়ে। শান্ত তার সাদা পিঠটা উপরে রেখে ঘুমাচ্ছে, মাথা বালিশের নিচে গুঁজে দিয়ে। আহানা এবার নড়ে চড়ে বিছানা থেকে নামলো।
শাড়ির আঁচলের অর্ধেক অংশ শান্তর বুকের নিচ দিয়ে গিয়ে বিছানার ওপাশে পড়েছে। আহানা আঁচলটা ধরে বেকুবের মতন চেয়ে রইল কিছুক্ষণ। তারপর এক ঝাটকা দিতেই শান্ত মুখের উপর থেকে বালিশটা একটু সরিয়ে ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, আরো ভালোবাসা চাও নাকি? ঘুমাতে পারেনি, এবার একটু ঘুমাতে দাও আমাকে। ঢং করবে না একদম। জোর করে ভালোবাসা দিয়ে আমাকে উদ্ধার করেছেন। আঁচলের উপর থেকে নিজের এই খাম্মা বডিটা সরান। শান্ত আঁচলটা সরিয়ে আরেক দিকে ফিরে শুয়ে পড়ল। আহানা আঁচল হাতে নিয়ে ব্রু কুঁচকে বারান্দায় চলে আসলো। শাড়িটা কাঠ শুকিয়েছে, গায়ে থেকেই শুকিয়ে গেছে। আজব ব্যাপার হলো, শান্ত যখন এসেছিল তখন সন্ধ্যা 7টা বাজে, আর এখন সকাল 5:30 বাজে, অথচ মা আর খালা একবারও ডাকলো না। আহানা ভাবতে ভাবতে পেছন ফিরে শান্ত দিকে তাকালো একবার। কাল রাতে যা হয়েছে সব প্রথমে আহানার ইচ্ছের বিরুদ্ধেই হচ্ছিল। পরে যখন আহানা শান্ত থেকে ভালোবাসি কথাটা শুনলো, তারপর থেকে সে শুধু শান্তর মুখের দিকেই চেয়েছিল। আহানা ফ্রেশ হয়ে সেই 3 পিসটা পরে রুম থেকে বের হয়েছে। মা নিজের রুমে ঘুমাচ্ছেন, খালাও। আহানা সোফায় এসে পা তুলে বসে একটু হেলান দিল। চোখে ঘুম নেমে আসলো তার সাথে সাথেই। ভেজা চুলে ঘুম ভালো করে আসে, এখনো তাই হলো। তার উপর শীত আবহাওয়া। শান্ত এবাস ওবাস করে উঠে পড়েছে। আহানা রুমে নেই। সকাল সকাল যে ঝাড়িটা দিল, বাপ রে বাপ, যেন তাকে ভালোবেসে আমি ভুল করেছি। কেন করেছি? এখন এসে বলে লাভ আছে? সারাদিন কাদের কাছে ঘ্যান ঘ্যান করতো, কখন থেকে বলবো আমি ভালোবাসি? এবার সোজা সাপটা যখন প্রুভ করে দিলাম তখন উনি রাগ দেখাচ্ছেন। আমার কি, আমার বউকে আমি ভালোবেসেছি, আমার কাছে তো ভালোই লাগছে, তাহলে ওই রকম রাগ দেখায় কি জন্য? সেটাই তো বুঝলাম না আমি। শান্ত নিজের বিষয়টা খুঁজে সেটা পড়ে নিল, তারপর গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে আহানাকে এখনো না দেখিয়ে এবারে সে রুম থেকে বের হয়ে এলো। আহানাকে নিচে দেখলো, সোফায় পা তুলে গুটি সুটি দিয়ে ঘুমাচ্ছেন উনি, কপাল কুচকানো রেখে। এই মেয়েটা আমাকে বাধ্য করেছিল কাল রাতে জোর করতে, আর এখন এমন ভাব করছে যেন সব দোষ আমারই ছিল। ভালোবাসলেও দোষ, না বসলেও দোষ। শান্ত কাছে এসে আহানা মাথায় হাত বুলিয়ে দিল। আহানা সাথে সাথে চোখ খুলে ফেলে উঠে পিছিয়ে গিয়ে বলল, আবার কি চাই? যদি বলি আবারও তোমাকে চাই? একদম হাত ভেঙে দিব। অনেক হয়েছে। হাত ভাঙবা কেন? আমি তোমার বর, আর এখন আমরা পুরোপুরি হাজব্যান্ড ওয়াইফ। আমাদের মাঝে সেই সম্পর্কটা হয়েছে। শান্ত কথাটা বলে আহানার দিকে তা হাত খেলিয়ে চেয়ে রইল। আহানা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, আর হবে না কোনোদিন, কারণ আমি আর আপনাকে আমার মুখ আর হাত বাঁধতে দিব না। তো না বেঁধেই ভালোবাসবো না হয়? আপনি একটা জান এখান থেকে, স্টুপিড। শান্ত হাসতে হাসতে ডাইনিংয়ে এসে পানি নিয়ে খেয়ে বলল, বউ যাও, আমার জন্য নাস্তা বানিয়ে আনো। কাল তোমার চক্করে সন্ধ্যা থেকে কিছুই খাওয়া হয়নি আমার। আহানা আরেকদিকে ফিরে শুয়ে পড়ল সোফায়। শান্ত ফ্রিজ খুলে আইসকিউব বের করে পা টিপে টিপে আহানার কাছে এসে আহানার কলার উপর 2-3টা আইসকিউব নিয়ে ছেড়ে দিল। আহানা এক চিৎকার দিয়ে উঠে বসে জামা ঝাড়তে ঝাড়তে সোফা থেকে নেমে গেল সাথে সাথে। শান্ত সোফায় পায়ের উপর পা তুলে বসে বলল, যাও বাবু, যেটা বলছি সেটা করো। আহানার আগে কটমট করতে করতে রান্নাঘরের দিকে চলল। শান্ত টিভিটা অন করে একটা কুশন কোলে রেখে টিভি দেখে মনোযোগ দিল। আহানা পিঠ মুছতে মুছতে রুটি বানাচ্ছে। কি জ্বালাচ্ছে লোকটা, এমন করে কেন বুঝি না। আহানা এবার নাস্তা বানিয়ে এনে টেবিলে রেখে গাল ফুলিয়ে শান্ত দিকে তাকিয়ে বলল, নেন, এসে খেয়ে নিন আর আমাকে উদ্ধার করেন। আপনি তো সব করে আমাকে ইদানিং উদ্ধার করেছেন। শান্ত চেয়ার টেনে বসে বলল, খাওয়াই দিবা না? আপনার সমস্যা কি বলুন তো? এমন ভাব করছেন যেন কি দয়া করছেন আমাকে, যে আমি সেটা এখন চুকাবো। দয়া? কিসের দয়া? ভালোবাসে কিনা জানার জন্য মাথা চিবিয়ে খাচ্ছিলাম। আর এখন এমন রাগ দেখো কেন? ভালোবাসা কম হয়েছে নাকি? চুপ করে থাকুন তো। আপনি ভালোবাসেন কিনা তা জানার জন্য জিজ্ঞেস করছিলাম, এটা ঠিক। তবে ভালোবাসা পাওয়ার জন্য বলিনি আমি আপনাকে। আপনি কাল যা করেছেন সব আমার ইচ্ছার বিরুদ্ধে ছিল। বিয়ের 20-24 দিন পর তুমি এটা বলছো? আমার মনে হয় না তোমার ইচ্ছের বিরুদ্ধে ছিল। আমি তোমার চোখের ভাষা পড়তে পারি আহানা। আহানা কিছু না বলে চলে গেল নিজের রুমের দিকে। শান্ত নাস্তা করে মেইন দরজা দিয়ে বেরিয়ে চলে গেছে তার বাসায়। আহানা সামনে আসেনি আর। বাসায় ফিরে রেডি হয়ে অফিসে চলে গেল সে। আহানা উকি দিয়ে নিচে তাকিয়ে দেখলো শান্তকে ড্রয়িং রুমে দেখা যাচ্ছে না, তার মানে চলে গেছে। আহানা তাই আবার নিজের রুমে ফেরত চলে আসলো। শান্ত অফিসে মাথায় হাত দিয়ে নিচে রুমে বসে আছে। উষা 1 কাপ কফি ও সামনে রেখে বলল, স্যার আজ এত তাড়াতাড়ি এলেন যে? কোনো মিটিং আছে? না, এমনি ভালো লাগছিল না যে ক্লায়েন্টের সাথে আমাদের কাল মিটিং করার কথা ছিল, তাকে আজ ডাকো। অন্য কোনো ক্লায়েন্ট থাকলেও তাদের আজ ডাকো। আমি আজ সারাদিন ব্যস্ত থাকতে চাই। ঠিক আছে স্যার। আহানা ফোন নিল শান্তকে কল করার জন্য। তার আগেই কল আসলো শান্তর বাসা থেকে, রিপার কল। আহানা রিসিভ করতে রিপা বলল, আহানা, জলদি করে হসপিটালে চলে আসো, শান্তি ম্যাডামের শরীর খারাপ হয়ে গেছে।
আহানা বিচলিত হয়ে বলল, কি কি হয়েছে? মা এখন কোথায়? কেমন আছে?